সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, আদেশ না এলেও সংকেত বুঝে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছে মিশনগুলো, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা একটি ধানক্ষেত থেকে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার, থাকছে বিস্তারিত। জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র শিবিরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আকস্মিক বন্যা, প্রায় 350 জনের মৃত্যু, অনেকেই নিখোঁজ। জানিয়ে দেব, রিকশা চালক আজিজুর রহমান বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, দুর্নীতি, মাদক এবং মানি লন্ডারিং মামলায় পাপিয়া ও তার স্বামী 3.5 বছরের কারাদণ্ড। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে আদেশ না এলেও সংকেত বুঝে রাষ্ট্রপতির ছবি ছড়িয়ে ফেলেছে মিশনগুলো। বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, কনসুলেটেড, কূটনীতিবিদদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি অপসারণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশ না দিলেও গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। এদিকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে। বিদেশে অবস্থানরত এক জ্যেষ্ঠ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, আমি জানি দেশ থেকে সরকারিভাবে লিখিত কোনো নির্দেশনা ছিল না, তবে ইঙ্গিতটা বোঝার দরকার আছে। তিনি বলেন, এ বিষয়ে দুটি দিক রয়েছে। 5ই আগস্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সরানো হয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশন প্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভা অনুষ্ঠিত হয়। যখন আমরা দেখি মন্ত্রণালয়ের কোনো ছবি নেই, তখন সেটা একটা সংকেত দেয়। তাই রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়েছে। তিনি আরও জানান, তার ধারণা অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকেই এক জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে। ইউএনবির সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুধু বলেন হ্যাঁ। এদিকে ধানক্ষেত থেকে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা একটি ধানক্ষেত থেকে জামায়াতে ইসলামীর এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আজ উপজেলা নাকাই ইউনিয়ন শীতল গ্রামের ধানক্ষেতের আল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম কানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। বাজারে তার মোবাইল ব্যাংকিং এর ব্যবসা ছিল। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা। জানা যায়, দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নজরুল স্থানীয় মান্নান মণ্ডলের জমির কাছে পৌঁছালে আগে থেকেই উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গলা কেটে হত্যা করে। উল্লেখ্য, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বিকাশ নগদের কয়েকজন হ্যাকার গ্রেপ্তার হয়। নজরুলের দোকানের লেনদেনের তথ্য থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র পেয়েছে। তার মুখ বন্ধ করতে হ্যাকাররা তাকে হত্যা করতে পারে বলে এলাকার লোক জনগণের ধারণা। তবে একটি পক্ষের দাবি, নজরুল নিজে হুন্ডি চক্রের সদস্য। তিনি গত কয়েক বছর ধরে হুন্ডি ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ সম্পদ গড়ছেন। এই হুন্ডির লেনদেনের বিরোধ থেকেও তাকে হত্যা করা হতে পারে। এদিকে নজরুলের স্বজনরা জানান, দোকানে চুরি ও মোবাইল ব্যাংকিং লেনদেন সংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার বিষয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম জানান, নিহত মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে। এদিকে ডাকসু ঘিরে শিবিরের গোপন বৈঠক, ছাত্রী সংস্থার হানি ট্রাম্পের শীর্ষ 1 ডজন ছাত্রনেতা। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে গোপন কৌশল প্রয়োগ করছে জামায়াতে ইসলামের গুপ্ত সংগঠন ছাত্র শিবির। সংগঠনের ভেতরে একটি সূত্রের বরাতে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। সূত্রটির দাবি, ছাত্রী সংস্থার নারী কর্মীদের ব্যবহার করে ডাকসুর প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা হানি ট্রাম্পে ফেলা একটি পরিকল্পনা নিয়ে গত কয়েক মাস ধরে কাজ চলছিল। কাজের অগ্রগতি নিয়ে গতকাল রাজধানী কাটাবনে কনকর্ড এক্সপ্রেসওয়ের উপর আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে পর্যালোচনামূলক জরুরি অবস্থা অনুষ্ঠিত হয়। সূত্র জানিয়েছেন, ইতিমধ্যে অন্তত 1 ডজন প্রভাবশালী ছাত্রনেতা এই ফাঁদে পা দিয়েছে। এদিকে সূত্রটি জানায়, বৈঠকে শিবিরের মাধ্যমে 3.5 নেতা ও ছাত্রী সংস্থার 8 জন শীর্ষ নেত্রী অংশ নেন। বৈঠকে 121 সদস্যের একটি তালিকা উপস্থাপন করা হয়। দলের প্রয়োজনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার প্রস্তুত বলে উল্লেখ করা হয়। তালিকা থেকে বিশেষভাবে নির্বাচিত কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছাত্র নেতাদের প্রলোভন ফেলা ও নির্বাচনী মাঠে শিবিরের পক্ষে তাদের ব্যবহার পরিচালিত করা হয়। ইতিমধ্যে সেই বৈঠকের একটি অডিও রেকর্ড বিডি ডাইজেস্ট এর কাছে এসেছে। সেখানে এক নারী নেত্রীকে বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনোভাবেই হোক শিবিরের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা করতে হবে। এজন্য জীবন বা ইজ্জত সবই আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করার প্রস্তুত আছি। শিবিরের এক নেতা বলেন, ছাত্রদল আমাদের পেছনে লেগেছে, নির্বাচনের আগেই ওদেরকে বিভিন্নভাবে হ্যারাস করতে হবে, অনলাইনে ওদের ইমেজ ডাউন করে দিতে হবে, তারেক জিয়ার দুর্নীতি আর ক্যাম্পাসে ছাত্রদলের অতীতের অপকর্মগুলো সামনে আনতে হবে। এজন্য সাংবাদিক ভাইরা কাজ করছে, আর আমাদের বোনরা তো মিশনে আছে, সুতরাং চিন্তার কিছু নেই। এদিকে পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্রায় ৩৫০ জনের মৃত্যু, অনেকেই নিখোঁজ। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসের কমপক্ষে ৩৪৪ জন মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩২৪ জনে এই প্রদেশের বাসিন্দা। বুনে জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে ২০৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে এবং কমপক্ষে ১৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ জানিয়েছেন, বন্যায় বুনের বাজাউর, সোয়াত, সাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে বুনের জেলায় পীরবাবা এবং মালিকপুরের মতো গ্রামগুলোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা আজিজুল্লাহ এএফপিকে বলেন, জলের শক্তিতে মাটি কেঁপে উঠছিল, মনে হচ্ছিল পৃথিবী শেষ হয়ে গেছে। বন্যার স্রোতে শত শত পাথর ভেসে আসা বুনেরের ৬০ থেকে ৭০টি বাড়ি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলেছে। সাংলা জেলায় কয়েক ডজন মানুষ নিখোঁজ হয়েছেন। বন্যায় শতাধিক বাড়ি, দোকান, স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র ধ্বংস করেছে এবং কোরাকোরাম হাইওয়ে ও বালিস্তান হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ সড়কপথ বন্ধ হয়ে গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান আসফান্দিয়ার খট্টক জানিয়েছেন, বুননের কমপক্ষে ১৫০ জন নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বা বন্যায় পানিতে ভেসে গেছে। তিনি আরও বলেন, ক্রমাগত বৃষ্টি, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মোবাইল নেটওয়ার্কের ক্ষতির কারণে উদ্ধার কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে রিক্সা চালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এক সাধারণ রিক্সা চালক আজিজুর রহমান যেন বাংলাদেশের বর্তমান সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। এদিকে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে গণপিটুনি ও মব ভায়োলেন্সের শিকার হওয়া আজিজুরকে পরে আদালত কারাগারে পাঠিয়েছে। মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানা উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে হাজিরকালে তাকে কারাগারে রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আজিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঘটনাস্থলে আজিজুর বলেন, আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফেরাতে আসিনি। আমার হালাল টাকার কেনা ফুলই আমার প্রমাণ। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর দেশে মিথ্যা মামলা দায়েরের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে এ ধরনের মামলা অপব্যবহার হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব মামলার বিরুদ্ধে কোনো অবস্থান না নিয়ে বরং নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকায় সোলাইমান সেলিম নামে এক ব্যক্তি দাবি করেন, তাকে আদালতে মৃত দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তার ঠিকানা তদন্তে গেলে তিনি নিজেই ভুয়া মৃত্যু মামলার আসামির কথা জানতে পারেন। নিজের জীবন নিরাপত্তা আশঙ্কা তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মামলা বাদী সেলিমের বড় ভাই মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, কামাল, শামীম ওসমান সহ আরও ৪১ জন এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগ কর্মী। এদিকে দুর্নীতি মামলার পাপিয়া ও তার স্বামীর ৩.৫ বছরের কারাদণ্ড। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক স্বামী মানুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে ৩.৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ঢাকার বিশেষ আদালত ৩ এর বিচার আবু তাহের আজ রায় দেন। রায়ের পর পাপিয়া ও তার স্বামী মফিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৬,২৪,১৮,০০০ টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ২০২০ সালে ৪ আগস্ট মামলা করে দুদক।
এর আগে গত 25 মে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা শামিমানুর পাপিয়াকে 4 বছরের কারাদণ্ড দেন আদালত। 2020 সালের 12 অক্টোবর অস্ত্র আইনে মামলা পাপিয়া ও তার স্বামী সর্বোচ্চ 20 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা 5 তারকা একটি হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে পাপিয়ার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে আসপে বিদেশে পালিয়ে যাওয়ার সময় 2020 সালে 22 ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফুজুরকে গ্রেপ্তার করে র্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে পাপিয়ার বুকিং দেওয়া বিলাসবহুল স্যুট ও ইন্দিরা রোডে ফ্ল্যাট থেকে বিদেশি একটি পিস্তল, 2টি ম্যাগাজিন পিস্তল, 20টি গুলি, 5 বোতল দামি মদ, 58,41,000 টাকা নগদ, 5টি পাসপোর্ট, 3টি চেক, কিছু বিদেশি মুদ্রা ও এটিএম কার্ড জব্দ করে। এদিকে র্যাব জানায় পাপিয়া ও তার স্বামী মালিকানা রাজধানী ইন্দিরা রোডে 2টি ফ্ল্যাট, নরসিংদীতে 2টি ফ্ল্যাট এবং 2 কোটি টাকা দামের 2টি প্লট, তেজগাঁওয়ে এফডিসি ফটকের কাছে গাড়ি শোরুম, 1 কোটি টাকার বিনিয়োগ, নরসিংদীতে জেলা কেএমসি কার ওয়াশ অ্যান্ড অটো সলিউশন নামের প্রতিষ্ঠানে 40 লাখ টাকা বিনিয়োগ আছে। এর পরিপ্রেক্ষিতে পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 2টি অস্ত্র ও নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে র্যাব। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অবৈধ 5 কোটি টাকা খোঁজ পেয়ে পাপিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আরেকটি মামলা করেন।